আচ্ছা একটু তাকান, খেয়াল করেন। ওয়ার্ম সার্ভারটা ওপেন করা নাই, ঠিক আছে? ওকে, ওয়ার্ম সার্ভারটা ওপেন না করলে যদি আমি এখানে খুঁজি এখন আসবে? আসবে না। সাপোজ ওয়ার্ম সার্ভার আমি ওপেন করলাম, করার পর এখানে আইকনটা আসলো, লোকাল হোস্টে গেলাম। আপনারা নতুন ভার্সন ইউজ করলে দেখবেন যখন একটা জায়গায় ক্লিক করবেন তখন লিঙ্কটা এরকম আসে না, ঠিক আছে? এই যে লোকাল হোস্ট কথাটাই আসে না, ডাইরেক্ট গল্ফ চলে আসে। তখন যদি গল্ফ আসে তখন কিছু করবে, গুগলে চলে যাবে। এই জন্য আলাদা করে এখানে গিয়ে লিখে নেবেন। এই জিনিসগুলো হচ্ছে চোখের ব্যাপার, এগুলো আমি দেখা দেওয়ার ব্যাপার না। এগুলো বারবার একটু চোখের এদিক সেদিক তাকালে বুঝবেন ভুল কোথায়, কাজ করে না কেন, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমি একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিব, একটা ফোল্ডার করে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ দিই। আচ্ছা দেখেন, ফার্স্টে আমি একটা ফোল্ডার করলাম, ঠিক আছে? ফোল্ডারের নাম আমি দিলাম কিছু একটা, সাপোজ ফোল্ডারের নাম দিলাম ফ্রিল্যান্সিং, ঠিক আছে? এখন আমি এখান থেকে যদি এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করি, তারপর আপনার এখানে ফ্রিল্যান্সিং জিনিসটা খুঁজে বের করি, পরে ক্লিক করি, কত ঝামেলা, তাই না? আমি যদি ডাইরেক্টলি এখানে লোকাল হোস্ট লিখে তারপরে ফ্রিল্যান্সিং লিখে একটা এন্টার দিই, তাহলে ওটা চলে আসার কথা না? আচ্ছা, এখন আমি এটার ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব। তো ওয়ার্ডপ্রেসটা আগে থেকে ডাউনলোড করে রাখবো। কোথা থেকে ডাউনলোড করবো আগে দেখাইছি আমি। এই ফাইলগুলো জাস্ট কপি করব, ফাইলগুলো কপি করে ওই ফোল্ডারের ভিতরে পেস্ট করলাম, এটা পেস্ট হোক। আর আমি একটু পিএসপি মাইডমিন থেকে ঘুরে আসি। পিএসপি মাইডমিনে কেমনে যেতে ওটাও দেখেছি কত কত ক্লাসে। এখানে একটা ডাটাবেস বানাবেন, তাই না? কি বানাবেন? ডাটাবেস। আচ্ছা, তো ডাটাবেস বানানোর আগে আমি একটু এই ফোল্ডারটাতে যাই। তারপর এই যে আমাদের ইনস্টল করতে বলতেছে, তাই না? কন্টিনিউতে ক্লিক করলাম, লেটস গোতে ক্লিক করলাম, এখানে ডাটাবেসের নাম চাচ্ছে। আচ্ছা, আচ্ছা ডাটাবেসে, হ্যাঁ লাগাই দেন। ডাটাবেসের নাম, ইউজার নেম, এগুলো ডাটাবেসের নাম কোথেকে বানিয়েছিলাম গত ক্লাসে, এখান থেকে। আর ইউজার নেম কি দিছিলাম? রুট। ইউজার নেম রুট দিছিলাম, পাসওয়ার্ড কিছু ছিল? কিছু ছিল না। তো আমি যখন সি প্যানেলে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, তখন এটা রুট বা এখানে পাসওয়ার্ড খালি রাখলে কাজ করবে না। কারণ ওয়েবসাইটে তো আর ইউজার নেম পাসওয়ার্ড রুট আর ব্ল্যাঙ্ক না, ওখানে সেট করে নিতে হয়। তো এখানেও সেট করার অপশন আছে, এই জায়গার মতো সেট করার অপশন আছে। কিরকম? প্রিভিলেজ নামের একটা অপশন আছে উপরে, দেখেন। এখানে ক্লিক করে এই জায়গায় দেখেন অ্যাড নিউ ইউজার, দেখছেন? ক্লিক করে এই জায়গার মধ্যে একটা ইউজার নেম দেন। ইউজার নেম আমি সাপোজ দিলাম কিছু একটা, সামথিং, ঠিক আছে? ইউজার নেম আমি সামথিং দিলাম। আর হোস্ট কি হবে? লোকাল হোস্ট। এই জায়গার মধ্যে আমরা গত ক্লাসে কি দিছিলাম? লোকাল হোস্টে দিছিলাম। সো এখানে কি হবে? হোস্ট কি হবে? আচ্ছা, এখন একটা পাসওয়ার্ড সেট করেন। এখানে তো পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ছিল, বাট আমরা এখন একটা পাসওয়ার্ড সেট করবো এই ইউজার নেমের। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি আপাতত 1 2 3 4 5 6 রাখবো। মানে সেট করতেছি, আগে থেকে নাই কিন্তু। মনে করেন পাসওয়ার্ড সুজন, ঠিক আছে? এটা সেট করতেছি আমি। আর এই জায়গার মধ্যে দেখেন একটা তিনটা অপশন আছে, নান, ক্রিয়েট ডাটাবেস উইথ সেম নেম অ্যান্ড গ্র্যান্ড অল প্রিভিলেজ অ্যান্ড ওয়াইল্ড কার্ড নেম, তাই না? নান মানে আমি কোনো ডাটাবেস অ্যাড করতে চাচ্ছি না এই ইউজার নেমের সাথে। ক্রিয়েট ডাটাবেস উইথ সেম নেম মানে হইলো এই নামেই একটা ডাটাবেস অটো ক্রিয়েট হয়ে যাবে, আমার আর আলাদা করে ডাটাবেস বানাতে হবে না। আমি এটাতে সিলেক্ট করলে এই ইউজার নেমের সাথে মিল রেখে একটা ডাটাবেসের নাম তৈরি হয়ে যাবে অটো। হ্যাঁ, এখানে জেনারেট দিলেই। আর এরপরে এই জায়গার মধ্যে কি কি করা যাবে? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, ফাইল, ক্রিয়েট, অল্টার, এই সবগুলোই আমাদের দরকার হবে ওয়ার্ডপ্রেসে। এই জন্য অল মানে সিলেক্ট অল দিয়ে নিব যাতে এই কাজগুলো করা যায়। আচ্ছা, এখন গো দেন।
দেখেন এখানে সামথিং নামে একটা ডাটাবেস অ্যাড হয়ে গেছে, তাই না? আর এখানে প্রিভিলেজে জানার আরেকবার দেখেন এখানে এই যে সামথিং নামে একটা ইউজার নেমও ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন ডাটাবেসের নাম কি? সামথিং, কারণ একই নামে কিন্তু ডাটাবেস একটা তৈরি হয়েছে। আবার ইউজার নেম কি? সামথিং। পাসওয়ার্ড কি? সুজন। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট। আর এটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। যে সুজন আন্ডারস্কোর দেন, এবার সাবমিট দেন, দিয়ে রান দ্য ইনস্টল দেন। এটা ফ্যাক্ট না, এটা একটা দিলেই হয়। এখানে আপনি হাবিজাবি লিখে রাখেন, আন্ডারস্কোরও দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ডাটা এখানে এই যে ডাটাবেসের মধ্যে মনে করেন আপনি যখন ডাব্লিউপি আন্ডারস্কোর দিয়ে করবেন, এখানে প্রত্যেকটা টেবিলের আগে ডাব্লিউপি আন্ডারস্কোর লেখা থাকবে, যাতে বোঝা যায় এটা ওয়ার্ডপ্রেসের ডাটাবেস। আপনি যদি এখানে সূর্য আন্ডারস্কোর দিতেন তাহলে এখানে সূর্য আন্ডারস্কোর হয়ে যেত। যাই হোক, আমি দেখি সামথিংয়ে কিছু আসছে কিনা। আসছে খালি, এখনো ইনস্টল হয়নি। আচ্ছা, সাইট টাইটেল দেন একটা, বা এখানে দেন মাই ওয়েবসাইট। আচ্ছা, ইউজার নেম একটা সেট করেন, ইউজার নেম মনে করেন দেন যে আকরামুল, ঠিক আছে? পাসওয়ার্ড ফয়সাল। মানে এই দুটা যখন আমরা বারবার লগ ইন করার ট্রাই করবো তখন আর কি এগুলো দিয়ে লগ ইন করতে হবে আমাদের, ঠিক আছে? এবার এখানে একটা মেইল অ্যাড্রেস দেন। আর কিছু করা লাগবে না, ইনস্টল করেন। এই জায়গার মধ্যে আচ্ছা সামথিং আরেকবার যান, দেখেন আমি প্রেফিক্স দিয়েছিলাম সুজন আন্ডারস্কোর, এগুলাতে কি হয়েছে? সব সুজন আন্ডারস্কোর চলে আসছে। এটা যদি নাও দিতাম তাও সমস্যা ছিল না। আচ্ছা, আকরামুল হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড ফয়সাল। লগ ইন করবো এখন, আকরামুল ফয়সাল। হয়েছে লগ ইন। সাইটটা দেখবেন কিভাবে? এখানে ক্লিক করলেই সাইটটা শো করবে। আবার ড্যাশবোর্ডে যাবেন কিভাবে, বা অ্যাডমিন প্যানেলে যাবেন কিভাবে? ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। অ্যাডমিন প্যানেল মানে বুঝে নাই কে? অ্যাডমিন প্যানেল মানে বুঝো নাই, যেখান থেকে এই যে পোস্ট পেজ বা পুরো ওয়েবসাইটটা মেনটেন করা যাবে। এই যে একটা ওয়েবসাইট, তুমি চাচ্ছ এই লেখাটা চেঞ্জ করতে, এখন তোমার এটা চেঞ্জ করার জন্য তো তুমি চিন্তা করতেছো আমি তো এইচটিএমএল থেকে লেখাটা পাল্টা দিলে হয়, কিন্তু এটা তো এইচটিএমএল এ নাই। একটা অ্যাডমিন প্যানেল আছে এই ওয়েবসাইটের, যে ওয়েবসাইটের এই যে এখানে সেটিংস থেকে জেনারেলে গিয়ে আমি যদি এটা চেঞ্জ করে দিই, মেনলি আমরা মোবাইলে যে গান চালাই বিভিন্ন অপশনে যেতে হয় না, এই অপশনগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেখান থেকে বিভিন্ন জিনিস চেঞ্জ করা যায়। চেঞ্জ হয়েছে তো, যে জায়গায় গিয়ে একটা ওয়েবসাইটে বিভিন্ন জিনিস চেঞ্জ করা যায় এটাকে অ্যাডমিন প্যানেল বলা যাবে। যেমন আমরা ফেসবুকে লগ ইন করার পরে না আমাদের প্রোফাইলটা দেখতে পাই, নিউজ ফিড দেখতে পাই। সো আমাদের লগ ইন করার পর যেটা দেখতে পান এটা হচ্ছে আপনার প্রোফাইলের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? বুঝছো তুমি? বুঝিনি? আসাদুজ্জামান কে? ওনার নামই রাশেদুল। আসাদুজ্জামান না, রাশেদুল, রাশেদুল ইসলাম। যিনি আসছে উনি সকালে ক্লাস নেয়। আচ্ছা দেখেন, না দুটো আলাদা জিনিস। সি প্যানেলে আপনার, সি প্যানেল বলতে এটা বুঝে আর কি, আমরা এই যে এখান থেকে যে www ডিরেক্টরিতে যেতেছি না, এখান থেকে এই যে ফাইলগুলো দেখতেছেন এটা ডিলিট করতে পারবো, এটার নাম চেঞ্জ করতে পারবো, পরে এখানে আবার নতুন করে একটা ফোল্ডার করে ওটাতে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবো। এটাকে সি প্যানেল বলা যাবে, www ডিরেক্টরিটাকে, ঠিক আছে? মানে আমার কম্পিউটারটা এখন সি প্যানেল, আমার কম্পিউটারটা। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। কন্ট্রোল প্যানেল। আর ইজিলি বুঝতে আমার কম্পিউটারেই তো সব কিছু আছে, ওয়ার্ম সফটওয়্যারটা এখানে ইনস্টল করা, www ডিরেক্টরি সব এখানেই আছে। সো আমার কম্পিউটারটাই সি প্যানেল, মেমোরি আর কি। আচ্ছা, তো এই হচ্ছে ড্যাশবোর্ড। এখন কোনটা দিয়ে কি করা যায়, আমি একটু ওয়েবসাইটটাকে ওপেন করি। করার পরে এখন দেখেন এখানে কি লেখা, হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা পোস্ট, একটা থিম ইনস্টল করার পরে এখানে যে জিনিসগুলো শো করে নিচে নিচে, এগুলো হচ্ছে এক একটা
পোস্ট, পোস্টগুলো থাকে এইখানে। পোস্টগুলো কই থাকে? পোস্টে থাকে। এখানে পোস্ট থেকে অল পোস্টে যান, একটাই পোস্ট আছে, ওটাই এখানে শো করতেছে, তাই না? আপনি আরেকটা পোস্ট করেন, অ্যাড নিউ করে আরেকটা পোস্ট করেন, অ্যানাদার পোস্ট, এখানে দেন কন্টেন্ট, ঠিক আছে, পাবলিশ দেন। তারপর যখন ওয়েবসাইটে যাবেন, দেখছেন আরেকটা পোস্ট চলে আসছে, অ্যানাদার পোস্ট। আবার আপনি ইচ্ছা করলে এখান থেকে ফিচার ইমেজ সেট করতে পারবেন, এখান থেকে যে সেট ফিচার ইমেজ, দেখছেন, এখানে ক্লিক করে একটা ইমেজ সেট করেন। সাপোজ এই ছাতাটাই আপলোড করি, এই একটা ইমেজ আপলোড হয়েছে, এখান থেকে আপডেট করেন, আপডেট করলে আসছে একটা ইমেজ। আচ্ছা, একটু বড় সড়ো ইমেজ আপলোড করি, ঠিক আছে, এই যে দেখেন একটা ইমেজ, এটা থিমের স্টাইল, সিএসএস এভাবে করা। আপনি যদি আরো বড় ইমেজ আপলোড করেন আরো বড় আসবে। এটা মূলত এইচটিএমএল সিএসএস এর উপর ডিপেন্ড করবে, আপনি সিএসএস যেমন করে রাখবেন শো করবে ওইভাবে। এটা তো সিএসএস এর উপর ডিপেন্ড করে। আপনি ফার্স্টে একটা ডিজাইন করলেন একটা পিএইচডি দেখা, ওইখানে পোস্টের সাথে ইমেজগুলো ছোট ছোট, আপনি ওনারা দেখালেন সাকিব সাহেবকে, দেখানোর পরে আপনি আরেকটা ডিজাইন করতেছেন অন্য একটা পিএইচডি দেখে, ওইখানে ইমেজগুলো বড় বড়, উনি যদি মাইন্ড করে বসে, ভাই আপনি আগের ডিজাইনে ছোট করছেন এখানে বড় কেন হইলো, এটা সিএসএস এর উপর ডিপেন্ড করবে। আপনি যেমনি ডিজাইন করবেন ওটা শো করবে ওরকম, ওরা এই ডিজাইনটাই করছে এরকম। এবার একটু রিলোড দেন। আচ্ছা, সেট করি নাই মনে হয়। আর একটু বড় ইমেজ আপলোড করলাম, এই যে বিশাল হয়ে গেছে, দেখছেন? বড় ছোট হ্যাঁ করা যাবে। এখানে সেট ফিচার ইমেজ দিয়ে এখানে ক্লিক করেন, করার পর এডিট ইমেজ, হ্যাঁ তাহলে সিএসএস এডিট করেন, সিএসএস তো এডিট করাই যায়, সিএসএস এডিট করে সাইজ কমায় দেন। আচ্ছা যাই হোক, এই যে একটা পোস্ট দিলাম, পোস্টটা এখানে শো করতেছে, তাই না? এরকম হ্যালো ওয়ার্ল্ডে কোনো পোস্ট মানে ইমেজ ছিল না, যার কারণে কোনো ইমেজ শো করেন, হ্যালো ওয়ার্ল্ডে ইমেজটা সেট করেন। যতগুলো পোস্ট আছে এগুলোর সাথে ইমেজ সেট করলেও শো করবে, না করলে শো করবে। আচ্ছা, এনাদের পোস্টারটা আবার বাদ দিয়ে দিয়েছিলাম মনে হয়। এই যে একটা ইমেজ, নিচে আরেকটা ইমেজ, দুইটা পোস্ট, ওরা ডিজাইন করছে এভাবে, সেভাবেই শো করতেছে। এখন এই তো গেল পোস্ট, মানে এমন আমি নতুন নতুন পোস্ট করতেছি, শো করতেছে, এই গেল পোস্ট। এবার ক্যাটাগরি কি জিনিস, এই জায়গার মধ্যে কোনো ক্যাটাগরি কি অ্যাড করা আছে? আচ্ছা, যদি না থাকে আচ্ছা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? ক্যাটাগরি বলতে বোঝায় যে প্রথম আলোতে যাই একটু, প্রথম আলো তো কোনো দোষ করে নাই। আচ্ছা দেখেন, এই যে বিভিন্ন পোস্ট শো করতেছে, মানে নিউজ শো করতেছে, এগুলো কি? এগুলো এক একটা পোস্ট। হয়তো এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, অন্য একটা অ্যাডমিন প্যানেল দিয়ে করা, কিন্তু এগুলা কি কি হিসেবে আপলোড করতেছে ওরা? পোস্ট হিসেবে। এখানে যেরকম আমি পোস্ট অ্যাড করছি না, ওইভাবেও নতুন নতুন পোস্ট অ্যাড করে ওটা অটোমেটিক এভাবে সেট হয়ে যায়, একটা পর একটা চলে আসে। আচ্ছা, এই জায়গায় দেখেন আন্তর্জাতিক, ক্লিক করলেই আন্তর্জাতিক পোস্টগুলো শো করে। কি করে? সব আন্তর্জাতিক পোস্ট শো করতেছে। যখন আপনি বাংলাদেশ ক্লিক করবেন তখন বাংলাদেশের
বাংলাদেশের ক্যাটাগরিতে যত পোস্ট আছে ওগুলো শো করবে বাংলাদেশি। তো আমি যদি এখানে অ্যানাদার পোস্টের ক্যাটাগরি দেই, একটাই যে একটা ক্যাটাগরি বানাই, অ্যাড নিউ ক্যাটাগরি করে নাম দিই বাংলাদেশ, ঠিক আছে। এই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, তাহলে বাংলাদেশে গেলে এই পোস্টটা শো করবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এইভাবে করে ক্যাটাগরি অ্যাড করতে হয়। প্রথম আলোতে যেরকম দেখতেছেন যে একটা পোস্টের সাথে ক্যাটাগরি অ্যাড করে কেমনে, এইভাবে পোস্ট করার সময় ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হয়, কোন ক্যাটাগরির পোস্ট এটা, ঠিক আছে, মনে থাকবে। ওটা বোঝার দরকার নেই। আপনি যদি দেখেন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, অন্য কোনো কিছু দিয়ে করা, লাভ আছে আপনার? লাভ নেই। আর যদি লাভ খুঁজতেই যান, এটা ওয়ার্ডপ্রেস কিনা সেটা খুঁজেন, এটা অন্য কি দিয়ে করা সেটা তো জেনে আপনার লাভ নাই, কারণ অন্যগুলো আপনি পারবেন না। এটা ওয়ার্ডপ্রেস কিনা সেটা বোঝার জন্য রাইট ক্লিক করে পেজ সোর্সে যাবেন। কই যাবেন? পেজ সোর্সে জাস্ট ওই ফোল্ডারের নামটা দিয়ে সার্চ দেন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি হাইফেন কন্টেন্ট আছে, তার মানে এটা ওয়ার্ডপ্রেসের সাইট। হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্ট থাকবে। যেমন মনে করেন আপনি টেক টিউনসে যান, এখানে পেজ সোর্স থেকে সব দেখতে পাবেন আপনি, ওয়েবসাইট লাগবে না, সবই দেখাবে। হ্যাঁ, সবই দেখাবে। আচ্ছা, এখান থেকে পেজ সোর্সে যান, যার পর এই যে দেখেন উপরে তৃতীয় লাইনে ডাব্লিউপি কন্টেন্ট মানে কি, ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ডাব্লিউপি অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু ডাব্লিউপি কন্টেন্ট থাকবে মাস্ট। পরে পরে আগে ওনারা তো প্লাগইন বোঝে না। আমরা একটা সেমিনারে সবাইকে বুঝাচ্ছি ফ্রিল্যান্সিং কি জিনিস, একজন বলতেছে ভাই পিএইচপির এই ফাংশনটা কেমনে কাজ করে, আরে বুঝাতে গেলে তো বাকিরা বিরক্ত হয়ে যাবে, এরকম আর কি। যে ক্লাস করাচ্ছে ওই রিলেটেড কোশ্চেন করেন আপনি। ওকে, তো আচ্ছা, পোস্ট হচ্ছে ক্যাটাগরি। মিডিয়া, মিডিয়া বলতে কি বোঝায় সেটা বোঝার আগে একটা পোস্টের মধ্যে কিছু দেখাই আমি। এখানে দেখেন পোস্ট করার সময় অ্যাড মিডিয়া নামের একটা অপশন থাকে, এখানে ক্লিক করলে মানে এই জায়গায় ক্লিক করার পরে আপনি একটা পোস্ট সরি একটা ইমেজ সেট মানে সিলেক্ট করে আপলোড দিলেন, দেখেন এখানে চলে আসছে। আপনি যদি কতগুলো এন্টার দিয়ে পরে আপনি একটা ইমেজ সেট করেন, হয়ে আসছে, যেখানে কার্সর থাকবে ঠিক ওইখানে চলে আসবে। যদি আপনি চান সি এর আগে আসবে ইমেজটা, এই সি এর আগে চলে আসছে। এরপর আপনি আপডেট দেন, এই যে দেখেন কন্টেন্টের আগে ইমেজটা চলে আসছে, দেখছেন? এই হইতেছে অবস্থা। আচ্ছা, তারপর এখন মিডিয়া দেখেন, মিডিয়া লাইব্রেরিতে গেলে আপনি যে ইমেজগুলো আপলোড করছেন না একটু আগে, সবই দেখাবে। যত ইমেজ আপলোড করা আছে ওয়েবসাইটে সব দেখাবে। ইভেন আপনি এখানে অ্যাড নিউ করে 600-700 ইমেজ একসাথে আপলোড করে রাখতে পারবেন। মনে করেন আমি এই ইমেজগুলা একসাথে সব আপলোড করে রাখলাম। এখন আমি যখন আবার কোনো একটা পোস্ট তৈরি করতে যাব, তখন এই মিডিয়া অ্যাড মিডিয়াতে ক্লিক করে দেখবেন সব ইমেজগুলো শো করতেছে যেগুলো আমি পরে আপলোড করছি। যে কোনো একটা সিলেক্ট করে আমি অ্যাড করতে পারতেছি, আবার এখান থেকে টেনে বড় করতে পারবেন। ঠিক আছে, আগেও ছিল, যাই হোক, নতুন বলতে 3.9 এর পর থেকে কাজ করে। আচ্ছা, এবার পেন্সিলে ক্লিক করে আপনি এটার আবার উলট পালট করতে পারবেন। কাস্টম সাইজ আছে, একটা সাইজ দিতে পারবেন এখানে, নিজের মন মতো একটা সাইজ দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার এটাকে সেন্টারে হবে, রাইটে হবে না লেফটে হবে, সেন্টারে দিলেন আপনি। অ্যাডভান্সড অপশনে ক্লিক করেন, করে আচ্ছা এগুলা দিলাম না আপাতত, এই হচ্ছে অবস্থা। মেবি উল্টানো যায়।
না আচ্ছা উল্টানো যাওয়ার কথা, যাই হোক এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর টাইটেল মাস্ট দিতেই হবে, টাইটেল না দিলে কিন্তু পাবলিশ হবে না। পাবলিশ ঠিকই হয়েছে কিন্তু টাইটেল নাই। এখন যদি পোস্টে যাই নো টাইটেল লেখা থাকবে এখানে, এই যে নো টাইটেল। আচ্ছা তো মিডিয়া বুঝছি, এখানে সব ইমেজ। মিডিয়া বলতে শুধু ইমেজ বুঝে না, গান, ভিডিও, পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, যা ফাইল আছে, যত ধরনের ফাইল দিয়ে কাজ করা যায় সবই এখানে মিডিয়া হিসেবে আপলোড করা যায়। আচ্ছা পেজেস, পেজ কি জিনিস? আমি যখন প্রথম আলোতে গেছি, ইন্টারন্যাশনাল বা বাংলাদেশে ক্লিক করার পর বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল পোস্ট শো করছে না? এখন সাপোজ আপনি বাংলা দেখা না গেলে এই পেজটাতে ক্লিক করলেন, দেখেন এখানে কি পোস্ট শো করতেছে আলাদা আলাদা? এখানে একটা পেজ যেটা সারা জীবন একই থাকে, কোনো চেঞ্জ নাই, এগুলোকে বলা হয় পেজ। কিরকম দেখেন, আমি এখান থেকে পেজ একটা বানালাম, অ্যাড নিউ করে, নিউ পেজ। এখানে যা কন্টেন্ট দিব এই পেজে এটাই শো করবে। এখানে মনে করেন আমি একটা মজার ব্যাপার, কোন একটা ওয়েবসাইট থেকে কন্টেন্টগুলো এভাবে সিলেক্ট করে যখন এখানে পেস্ট করবেন, দেখেন সব একইভাবে চলে আসবে। ইমেজ কি কপি হওয়ার কথাই পাবে, বাট এখানে হয়। হ্যাঁ হ্যাঁ, ইমেজের লিঙ্কটা কপি হয়ে চলে আসছে। আচ্ছা পাবলিশ দেন। এবার এই যে ভিউ পেজ দেখতেছেন, এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই যে দেখেন, দেখছেন? ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেস না, যে কোনো ওয়েবসাইট থেকে কপি করে আপনি ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ হয়তো স্টাইল পাবে না, বাট লেখা আর ইমেজগুলো পাবে আর কি। আচ্ছা এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? পেজ বলতে কি বুঝায় আসলে? পেজ আর পোস্টের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু কিছু পার্থক্য আছে যেগুলোতে বোঝা যায় কোনটা পোস্ট কোনটা পেজ। পোস্টগুলো নিচে নিচে শো করে হোম পেজে, পোস্টগুলো হোম পেজে বা ক্যাটাগরিতে গেলে এরকম ভাবে একটা পর একটা শো করে, কিন্তু পেজ এভাবে শো করবে না। পেজ একটা নির্দিষ্ট পেজ করা থাকবে, যেখানে গেলে শুধু একটা নির্দিষ্ট কন্টেন্ট শো করবে, এটা বলে পেজ। ঠিক আছে, হুম, এক্স্যাক্টলি রাইট। আমাদের ব্যাগের মধ্যে অনেকগুলো বই থাকতে পারে, সো অনেকগুলো বইকে পোস্ট বলা যাবে, যে একটা পর একটা বই আছে, কিন্তু বইয়ের ভিতরে যে এইগুলা পাতাগুলা, এগুলা কি চেঞ্জ করা যাবে? বা এগুলো কি অনেকগুলো একসাথে থাকে? হ্যাঁ থাকে, কেউ বসে থাকে না। বাট ওই পেজগুলাকেই মূলত পেজ বলা হয়। ঠিক আছে, এখন কেমন বুঝাই, যাই হোক আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করা যাচ্ছে, লেখাও যাচ্ছে, কারণ এটা ইনপুট বক্স। কিন্তু এটা আসলে সার্চ দিলে কোনো লাভ নেই। আচ্ছা আবার কোন একটা পেজে গিয়ে আপনি উপরে একটা অপশন পাবেন এডিট পেজ নামে, এখানে ক্লিক করলে আবার ওই পেজে এডিট করতে দিবে। যাই হোক এই হচ্ছে অবস্থা, এগুলো হচ্ছে পেজ। আর মেইনলি আরেকটা মেইন পার্থক্য হলো পোস্টগুলো মেনুতে অ্যাড করা যায় না। পোস্টগুলা এই মেনুতে অ্যাড করা যাবে না, কিন্তু পেজগুলা অ্যাড করা যাবে, ক্যাটাগরি অ্যাড করা যাবে, প্লাস পেজ অ্যাড করা যাবে, কিন্তু এই পোস্টগুলা দেখতেছেন যে এই পোস্টগুলা মেনুতে অ্যাড করা যাবে না। আচ্ছা এতটুকু পর্যন্ত মনে হয় ক্লিয়ার। কমেন্টস, আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে এখানে শো করবে যে কে কি কমেন্ট করছে। আমি ইচ্ছা করলে ডিলিট করতে পারবো, ইচ্ছা করলে এডিট করতে পারবো। এখানে একজন লিখছে হাই দিস ইজ এ কমেন্ট, আমি এডিট করে লেখা দিয়ে ফালতু জিনিস। ঠিক আছে দেখেন, একজন আমার ওয়েবসাইটে ফালতু জিনিস লিখছে, আমি ওর কমেন্ট রাখবো, ঠিক আছে, কিন্তু এখানে লিখলাম সুন্দর, ওর নাম সবকিছু একই থাকবে, খালি আমি কমেন্ট এডিট করে দিছি। এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা উপরের গুলো খুব সিম্পল জিনিস। অ্যাপিয়ারেন্স, এখানে কিছু অপশন থাকে, থিমস, কাস্টমাইজ, উইজগেটস, মেনু, হাবিজাবি থাকে। তো থিমস কি জিনিস?
থিম বলতে ডিজাইন বোঝানো হয়। কি বোঝানো হয়? ডিজাইন। আমাদের বর্তমান থিমের ডিজাইনটা এরকম। আমি যদি অন্য কোনো ডিজাইন অ্যাক্টিভেট করি, সাপোজ মানে ডিফল্টভাবে 3টা থিম আপলোড করা থাকে, কিন্তু অ্যাক্টিভেট করা থাকে একটাই। একটাই অ্যাক্টিভেট করা যায়, 2টা অ্যাক্টিভেট করা যায় না। আসলে কি তাই? আসলেই তাই। মানে যে কোনো একটা অ্যাক্টিভেট করা যাবে, কিন্তু আপনি যদি চান 10টা থিম একসাথে অ্যাক্টিভেট করে রাখবেন, এক একটা পেজে এক এক থিম শো করবে, এটাও করা যাবে, বাট ওটার জন্য প্লাগইন ইউজ করতে হবে। না না না, আপনি একই সাথে অনেকগুলো অ্যাক্টিভেট করে রাখতে পারবেন। আর পেজ সিলেক্ট করার সময় ওখানে থিম নাম অপশন আছে, কোন থিমের ডিজাইনটা শো করবে এই পেজে, ওটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, যাই হোক, এবার এটাকে অ্যাক্টিভেট করি অন্য একটা থিম। এই যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যখন আমি আবার রিলোড দিব ওয়েবসাইটে, দেখেন সব ঠিক আছে। এই যে পোস্টগুলো ঠিকই শো করতেছে, কিন্তু ডিজাইন চেঞ্জ, দেখছেন? আবার যখন আমি অন্য একটা থিম অ্যাক্টিভেট করব, তখন এই যে দেখেন আরেকটা ডিজাইন। হ্যাঁ, বুঝি নাই, ভুলে যান, এটা পরে বেসিক অবস্থায় করা যাবে না। সো আমি যদি বলি সবার কনফিউশন থাকবে যে কি ব্যাপার, পেজে তো আমি অন্য থিমে করতে পারতেছি না, তাই না? বলে ফেলছি ভুলে। আপাতত বেসিক জিনিসটা জানেন। আমরা পেজ সিলেক্ট করার সময় কিছু সিলেক্ট করতে পারবো না এখন নতুন অবস্থায়। ডিজাইনই এরকম, এই থিমের এই ডিজাইনের সিএসএস এরকম ভাবে করা। কি বললাম একটু আগে, কি বললাম ওনারে? আপনার থিম চেঞ্জ করা মানে টোটালি একটা পেজ থেকে এস্টিমেল করছেন, ওটা বাদ আরেকটা অ্যাড করতেছেন আপনি, মানে টোটালি ডিজাইন চেঞ্জ। আপনি যদি ফেসবুকের সাথে প্রথম আলো ওয়েবসাইটের মিল খুঁজতে চান, হবে? এটা তো ডিজাইন চেঞ্জ না। এখানেও থিম চেঞ্জ করা মানে ডিজাইনই চেঞ্জ করে ফেলা, কিন্তু কন্টেন্ট একই থাকবে। যেমন এই দেখেন, নিউ পেজটা আগেও ছিল, এখনো আছে। পোস্টগুলো আগে ছিল, এখনো আছে, মানে কন্টেন্টগুলো যাবে না। এখান থেকে আমরা যেগুলো অ্যাড করি এগুলো কিছু যাবে না, শুধুমাত্র ডিজাইনটা পাল্টাবে। আপনি যদি চিন্তা করেন বা কোশ্চেন করেন, ভাই আমার ক্লায়েন্ট থিম চেঞ্জ করতে চাইতেছে, তাহলে তোর কন্টেন্টগুলো চলে যাবে না? কন্টেন্ট থাকবে, হয়তো একটু উল্টাপাল্টা হয়ে যাবে, জায়গা মতো থাকবে না, কিন্তু কন্টেন্ট ঠিকই থাকবে। ডিজাইনটা পাল্টে যাবে থিম চেঞ্জ করলে। আচ্ছা, ডিজাইন ক্লিয়ার? এখন আপনি যদি চান এগুলো আপনার ভালো লাগে না, নতুন কোনো ডিজাইন অ্যাড করবেন, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করে দেখেন ফিচারে কিছু থিমের শো করবে, লিস্ট শো করবে। এগুলো কিন্তু ইন্টারনেট থেকে শো করতেছে, মানে wordpress.org ওয়েবসাইটটা থেকে এগুলো শো করতেছে। কোত্থেকে? wordpress.org থেকে। হ্যাঁ, দুইটাই অফিসিয়াল, .com-ও অফিসিয়াল, .org অফিসিয়াল, দুই কাজে ইউজ করে। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে কত ডিজাইন, দেখতেই ভালো লাগে। কোন ডিজাইনটা আপনি অ্যাড করবেন? এতদিন কি করছি, কষ্ট করে HTML CSS ডিজাইন করছি, এখন আর ওরকম করা লাগবে না। মানুষের ডিজাইন করাই আছে, খালি দেখবো কার কার ডিজাইনটা ভালো লাগে। সবই ফ্রি, এখানে এখানে কোনো প্রিমিয়াম কিছুই নাই, সবই ফ্রি। মনে করেন এই যে থিম অ্যালি, মনে করেন এটাই আমি ইনস্টল করি। ইনস্টলে ক্লিক করবেন। এক্স্যাক্টলি নোকিয়া মোবাইল যখন আমরা আগে ইউজ করতাম, কি করতাম, ভালো লাগতো না, কিছুদিন পর পর কি করতাম, ডিজাইন চেঞ্জ করার চিন্তা আসতো, ইন্টারনেটে গিয়ে থিম খুঁজতাম কোন থিমটা ভালো। মাঝে মধ্যে আপলোড করতে গিয়ে দেখবেন ডাউনলোড ফেল লেখা আসছে। এটা ম্যাক্সিমাম টাইমে ইন্টারনেট, মানে আমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম থাকলে এই সমস্যাটা হবে। অন্য একটা ইনস্টল করি। এই যে বললাম না ইন্টারনেট কানেকশনের প্রবলেম, তারপর আরেকবার ট্রাই করে দেখি, লেটেস্ট গুলো থেকে একটা ট্রাই করি। এটা মেবি হবে। আচ্ছা, একটা কাজ করি, আমি লিমডা দিয়ে করা ট্রাই করি। না, এই যে এই যে
দেয়ার আর নো এইচটিটিপি ট্রান্সপোর্টেবল। হ্যাঁ, সমাধান তো অবশ্যই আছে। আচ্ছা যাই হোক, এভাবে করে অ্যাক্টিভেট করতে পারবেন আপনি। বাসায় গিয়ে ট্রাই করেন, দেখবেন হবে। আমার এই পিসিতে মনে হয় নেটটার এইচটিটিপি ট্রান্সপোর্ট পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি অন্য জায়গায় করে দেখি আপনাদেরকে। নাই। আচ্ছা দেখেন, এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের আমি ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকলাম। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে wimedia.com/site10। আর ওয়েবসাইটের পরে আমি ডাব্লিউপি অ্যাডমিন লিখছি, লেখার পর ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করতেছি। আচ্ছা, এবার আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই। আচ্ছা, এরপর আমি অ্যাড নিউতে যাই। এখানে দেখেন এই যে থিম অ্যালি, এটাকে ইনস্টল করি আমি। এই যে দেখছেন চলে আসছে আসছে। এবার খালি অ্যাক্টিভেট করে নেবেন। আচ্ছা, এটা অ্যাক্টিভেট করার পরে যে থিমটা চলে আসলো, এবার খালি ওয়েবসাইটে যান। যারা ওয়ার্ডপ্রেসটা বাসায় গিয়ে ইনস্টলও করেন নাই, দেখেনও নাই, তাদের চোখ দেখে বোঝা যাচ্ছে বুঝতেছেন না। ওই যে একজন। আচ্ছা, এভাবে করে ইনস্টল করতে হয়। কিভাবে? অ্যাড নিউ করে একটা ফ্রি থিম চুজ করে অ্যাক্টিভেট করে নেবেন, ওটা ডিজাইনটা চলে আসবে। এই যে দেখেন ডিজাইন চলে আসছে, দেখছেন? আচ্ছা, তো এই থিমটাই যদি আমি আলাদা করে ডাউনলোড করে ইউজ করতে চাই, আমরা তো এখানে ইনস্টল করতে পারতেছি না। অল্টারনেটিভ ওয়ে তো অবশ্যই থাকার কথা। তো একটা কাজ করবেন, মনে করেন এই যেটা কেটে দিলাম, এখান থেকে একটা থিম আপনার খুব ভালো লাগছে বাট ইনস্টল করতে পারতেছেন না। সাপোজ এটা, তো এটাতে ক্লিক করার পরে দেখেন এটা প্রিভিউটা প্লাস এটার সম্পর্কে কিছু ডেসক্রিপশন আসবে। আলেকজান্দ্রিয়া। আচ্ছা, নামটা তো জানি আসছি, আলেকজান্দ্রিয়া। এবার wordpress.org তে যান, যেহেতু ওইখান থেকেই থিমটা শো করতেছিল এতক্ষণ। আচ্ছা, আলেকজান্দ্রিয়া লিখে একটা সার্চ দেন। আসছে? এটাই তো মনে হয়। এটাতে যান, যার পর এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন পাবেন। দেখছেন এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করেন। এই যে ডাউনলোড হচ্ছে 4 মেগাবাইট।
ওখান থেকে আপডেট করা যাবে। প্রবলেম হয় না, খুব একটা সমস্যা হয় না, যাওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এই যে ডাউনলোড হচ্ছে এটা দিয়ে করা যাবে। তো থিম মানে তো বুঝছি ডিজাইন। কাস্টমাইজ কি জিনিস, থিম ইনস্টল করার পরে কিছু জিনিস আপনাকে চেঞ্জ করার অপশন দিবে এখানে কাস্টমাইজে ক্লিক করার পরে। যেমন আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, এই যে টাইটেল কি দেওয়া, সাইড টাইটেল দেওয়া, যেটা আমি একটু আগে চেঞ্জ করছিলাম, পুরো ট্যাগ লাইন। তারপর হচ্ছে আপনার কালার্স, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপাতত এই যে কালারগুলো এরকম এরকম দেওয়া, আপনি কালারগুলো চেঞ্জ করেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলেন, লাল বানায়। এবার সেভ অ্যান্ড পাবলিশ দেন। এখানে চেঞ্জ হওয়ার কথা ছিল কই, ও এগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি তো মনে হয়। ও সরি, এটা হেডার টেক্সট এন্ড কালার বলেছে। এই যে হেডার টেক্সট চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারবেন আপনি। আসার কথা, একটু দেখি আমি। আসছে বোঝা যাচ্ছে না, যাই হোক। একটু পরে দেখতেছি। আচ্ছা, তো এখানে উইজগেট বলতে বুঝায় এগুলা, এই যে ডান পাশের এগুলা, এগুলাকে উইজগেট বলা হয়। তারপর ফুটারে যেগুলো থাকে এগুলাকে উইজগেট বলা হয়। ওকে, যাই হোক, কাস্টমাইজে মূলত এই জিনিসগুলোই থাকে, চেঞ্জ করার কিছু অপশন থাকে। আর উইজগেটস কি জিনিস আমাদের, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা এই যে আসছে, ব্যাকগ্রাউন্ড সেট করছিলাম, আসছে আসছে। এই যে ব্যাকগ্রাউন্ড আমি লাল দিছিলাম, ওইটাও আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম থিম ফরেস্টে আসলাম নাকি। আচ্ছা দেখেন, এই যে ডান পাশে আমাদের কিছু উইজগেট শো করতেছে, তাই না? যেমন এই যে ওয়েবসাইট, এখানে বাম পাশের এগুলো উইজগেট, ডান পাশের এগুলো উইজগেট। নিচের এই যে দেখতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এগুলোও কি উইজগেট, এগুলো উইজগেট, এগুলো উইজগেট। আচ্ছা, তো এখানে দেখেন মেইন সাইড বার, এখানে সার্চ রিসেন্ট পোস্ট কমেন্টস, উইজগেটে যাওয়ার পরে সার্চ রিসেন্ট পোস্ট কমেন্টস আর্কাইভস ক্যাটাগরি, এই জিনিসগুলো আছে। এখানেও দেখেন সেম জিনিসগুলো শো করতেছে, সার্চ রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্ট আর্কাইভস ক্যাটাগরিজ মেটা। ওকে, আমি যদি একটা বাদ দিই, জাস্ট টান দিয়ে ফালা দিলেই হবে, টান দিয়ে বের করে নিয়ে আসলে সেভ হয়ে যাবে অটো। এখন দেখেন সার্চ বক্সটা থাকবে না। আবার এখানে রিসেন্ট পোস্ট আছে, এটাও কি করেন, টান দিয়ে ফালা দেন, দেখেন রিসেন্ট পোস্টও নাই, আছে। হ্যাঁ হ্যাঁ, মনে করেন সবগুলো আমি টান দিয়ে ফালাই দিলাম, আছে আর নাই। এখন অনেক ধরনের উইজগেটের আইটেম আছে, যেমন আর্কাইভস, এই আইটেমটা টান দিয়ে এখানে ফালান। এরপর এখানে লেখেন কিছু একটা, সেভ দেন। দেখেন টাইটেল হয়ে গেছে কিছু একটা, আর আর্কাইভস মানে কত তারিখের পোস্ট, মানে কোন মাস থেকে শুরু হয়েছে আমাদের পোস্ট করা। অক্টোবরের মানে 2014 তো আমরা এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিছি। আর এখানে ক্লিক করলে আপনার এত মানে অক্টোবরের যত পোস্ট এগুলো শো করবে, এগুলোকে বলা হয় আর্কাইভস। আচ্ছা, এখন মনে করেন এর নিচে আমি একটা ক্যালেন্ডার অ্যাড করবো, টান দিয়ে খালি এখানে বসা দেন, দিয়ে এখানে রিলোড দেন, দেখেন যে একটা ক্যালেন্ডার শো করতেছে। না, জাস্ট তারিখ আর কি, না না ওরকম না। এখানে আমি টাইটেল দিই নি, যার কারণে এরকম আর কি। আচ্ছা, টাইটেল দেন একটা ক্যালেন্ডার,
আসছে? এরকম মনে করেন আমি আরো কিছু অ্যাড করতে পারবো। তো প্রত্যেকটা সময় একটা আইডিয়া দিই। আর্কাইভস বুঝছি কি জিনিস, ক্যালেন্ডার কি বুঝছি, ক্যাটাগরিজ কি? ক্যাটাগরি কি? যে ক্যাটাগরিগুলো বানাইছি আমি এখান থেকে, এখানে গেলে যা যা পাবেন আপনি এখানে ক্লিক করলে এই যে ক্যাটাগরিগুলো বানাইছিলাম, প্রথমে একটা এমনিই ছিল, পরে বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি বানাইছি, আরও বানাইতে পারবেন। ইন্টারন্যাশনাল সামথিং, আকরামুল, ফয়সাল, ঠিক আছে, সফটটেক আইটি, এরকম যত খুশি ক্যাটাগরি বানাইতে পারবেন। ফ্রিল্যান্সিং, ওয়ার্ডপ্রেস, ওডেস্ক, হাবিজাবি বহুত ক্যাটাগরি বানাইলেন। আচ্ছা, এবার আপনি অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটে যান, যাওয়ার পর এখানে ক্যাটাগরি নামের একটা উইজগেট আমি এখান থেকে অ্যাড করলাম। এখানে শো পোস্ট কাউন্ট দেন, কয়টা পোস্ট শো করতেছে, মানে ভিতরে কয়টা পোস্ট আছে, ওইটা দিলেন না, সেভ দেন, সেভ দিয়ে এখানে একটা রিলোড দেন, ওয়েবসাইটে গিয়ে আসছে দুইটা, যেগুলাতে পোস্ট থাকবে শুধু ওগুলাই শো করবে, যেগুলো খালি থাকবে ওগুলাতে শো করবে না। আমি নতুন যেগুলো বানাইছি সেগুলোতে পোস্ট আছে একটাও নাই। মনে করেন আমি একটা পোস্টের সাথে সবগুলো ক্যাটাগরি অ্যাড করে দিই, যে অ্যানাদার পোস্টের সাথে সব ক্যাটাগরি আমি অ্যাড করে দিই। আর এটা এত স্পিডে কেমনে আনলাম, এখানে কুইক এডিট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আমি সবগুলো সিলেক্ট করলাম। এবার আপনি রিলোড দেন, যেহেতু সবগুলো ক্যাটাগরিতে এখন পোস্ট আছে। অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটে যান। আচ্ছা, ক্যাটাগরিজ দেখছি, এবার কাস্টম মেনু কি জিনিস, এখান থেকে একটা মেনু বানিয়ে নিয়ে আসে নাকি। মনে করেন একটা মেনুর নাম দিলাম আমরা, আর এগুলা মেনুর আইটেমগুলো বাদ দিলাম আমি। এখানে আপনি তিনটা জিনিস অ্যাড করতে পারবেন, একটা হচ্ছে পেজ। মনে করেন আমি নিউ পেজটা এই মেনুর মধ্যে অ্যাড করলাম, এরপর একটা লিঙ্ক অ্যাড করি। মনে করেন এখানের মধ্যে আমি facebook.com এর লিঙ্কটা দিয়ে এটার নাম দিলাম ফেসবুক। আরেকটা করি, মনে করেন সফটটেক আইটি, এখানে দিলাম সফটটেক আইটি, আরেকটা মেনু অ্যাড করলাম, মানে একটা লিঙ্ক করা দিলাম আর কি। আবার ক্যাটাগরি অ্যাড করতে পারবো, মনে করেন এই ক্যাটাগরিগুলো আমি অ্যাড করলাম, এই যে আরও কিছু ক্যাটাগরি অ্যাড করলাম, করার পরে সেভ দিলাম, একটা মেনু সেভ করলাম, করার পরে এবার আমি উইজগেটে যাই। এবার এখান থেকে এই যে কাস্টম মেনু, এই জিনিসটা এই জায়গায় অ্যাড করেন। মাঝে মধ্যে ক্লায়েন্টরা কিছু লিঙ্ক অ্যাড করতে বলবে আপনার, মানে উইজগেটে দেখবেন কিছু লিস্ট করতে বলবে, বা তার ডিজাইনের মধ্যে দেখবেন কিছু লিস্ট আছে, যেমন এখানে দেখছেন এগুলো উইজগেট না, এখানে তারা কাস্টম মেনু অ্যাড করছে। কিভাবে? আগে মেনুগুলো বানাইছে, পরে খালি উইজগেটে এখানে কাস্টম মেনু করে অ্যাড করছে। মনে করেন এখানে আমি নাম দিলাম আমাদের মেনু, পরে এই জায়গা থেকে জাস্ট মেনুটা সিলেক্ট করে এখন সেভ দেন, যে মেনুটা আমরা একটু বানাইছি। এবার একটা রিলোড দেন, দেখেন আমাদের মেনুতে যেগুলো আমি অ্যাড করছি ওগুলোই শো করতেছে। আবার আপনি মেনুতে যান, গিয়ে একটার ভিতরে একটা ঢুকে দেন, টান দিয়ে যা সাব মেনু তৈরি করে ফেলাইলাম, একটু ডান দিকে টান দিলেই সাব মেনু হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ করেন, এবার টান দিয়ে একটু ডানে ডানে নিয়ে গেলে সাব মেনু হয়ে যায়। এই ফ্রিল্যান্সিং এর আনক্যাটাগরিজড হচ্ছে সফটটেক আইটি সাব মেনু। আবার এগুলা এটা কিসের সাব মেনু, এটা, আর এটার। এবার সেভ করে এখানে একটা রিলোড দেন, দেখছেন সাব মেনু হয় নাই, হয়েছে। সিএসএস করাই এভাবে, সেজন্য এরকম শো করতেছে। আচ্ছা, তো এই গেল উইজগেট আমরা বুঝতে পারছি এখন কি করে। এখন উইজগেটে আরো অনেকগুলো জিনিসপত্র আছে, মেটা আছে, পেজেস আছে, আপনি যেগুলো পেজগুলো শো করতে পারবেন, কমেন্টগুলো শো করতে পারবেন, রিসেন্ট কিছু পোস্ট শো করতে পারবেন। এগুলো প্রত্যেকটা আপনারা ইউজ করে দেখেন কোনটা দিয়ে কি কাজ হয়। আচ্ছা দেখেন,
তো উইজগেট বুঝতে পারছি আপাতত। এই জিনিসগুলো দিয়ে কি করে এগুলো আপনারা নিজ দায়িত্বে করে নেবেন। যারা করবেন না কাইন্ডলি ফ্রিল্যান্সিং করার আশাটা বাদ দিয়ে দিবেন। মেনুস, ঠিক আছে। মেনুজে গিয়ে কি করে, মেনুজে গিয়ে মেনু বানায়। মনে করেন এখানে ক্রিয়েট এ নিউ মেনু করে আমি আরেকটা মেনুর নাম বানাইলাম, মনে করেন মেন মেনু নামে একটা নাম বানাইলাম আর কি। এটা যা খুশি দেওয়া যায় দিয়ে এবার আমি মনে করেন যে হোম আর নিউ পেজটা আমি এই মেনুতে অ্যাড করব। ক্যাটাগরি মনে করেন যে এই কয়েকটা ক্যাটাগরি আমি অ্যাড করি, ঠিক আছে। অ্যাড করার পর সেভ মেনু দিলাম, একটা মেনু বানানো হয়ে গেল। এখানে এখন কয়টা মেনু, দুইটা। এখন এই যে মেনুটা বানাইলাম এটা ঠিক নিচে দেখেন এখানে একটা থিমের লোকেশন দেওয়া আছে। কি কি দেওয়া, লোকেশনের নাম কি, প্রাইমারি মেনু। এটা সিলেক্ট করে, আচ্ছা এটা সিলেক্ট করলাম না, সাপোজ সেভ করলাম, করার পরে এখানে রিলোড দিলাম। এই জায়গার মধ্যে আসছে কোনো মেনু। যখন আপনি প্রাইমারি মেনুতে এটা সেট করে ফেলবেন, আসছে এবার। আচ্ছা এবার সেট করার পরে আপনি চাচ্ছেন এগুলো সাব মেনু করার জন্য। আবার এটা ভাইবেন না ওয়ার্ডপ্রেসে অটো সাব মেনু হয়ে যায়, এটা সিএসএস করা আছে। সাব মেনুর সিএসএস গুলো তৈরি করা আছে, সেজন্য আমরা এখানে টেনে টেনে বসা দিলে ওটার স্টাইল পেয়ে যাচ্ছে। যদি মনে করে থাকেন এত সহজ একটা ডিজাইন করলাম আর এখানে টেনে বসে দিলাম সাব মেনু হয়ে গেল, তা না। ওদের সিএসএস অলরেডি করা আছে সাব মেনুর জন্য, এই জন্যই ওরকম ভাবে কাজ করে। এখন মনে করেন আমি এই যে এটার সাব মেনু এটা দিলাম, এটা সাব মেনু এটা দিলাম, করে সেভ করলাম। এবার দেখেন এই যে নিউ পেজের একটা সাব মেনু আসতেছে, অটো আসে নাই, সিএসএস করা আছে। এটাতে আবার মাউস নিলাম, এটার সাব মেনু আসছে বাইরে। আবার যদি আমি এটার সাব মেনু করতাম, যতগুলো সিএসএস করা আছে ততগুলো শো করবে। ওরা যদি এটা সিএসএস না করে রাখতো তাহলে কিন্তু একটা বেড়ে হইতো না, দেখছেন এই হচ্ছে অবস্থা। এটা কয়টা করা যাবে এটা ডিপেন্ড করবে থিমের উপরে। থিমে যদি ওরা মানে উল্টাপাল্টা করে স্টাইল করে রাখে, সাব মেনুর কোনো সিএসএস না করে রাখে, তাহলে হবে না। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে অবস্থা। মেনু বুঝতে পারছি। এখন এই থিমের মধ্যে আরেকটা অপশন আছে হেডার। যদি মনে করে থাকেন এই জিনিসগুলো সব থিমেই থাকে তাহলে ভুল কথা, ঠিক আছে। না তাদের সিএস না, যারা থিমের মধ্যে অপশনগুলো রাখছে তাদেরটা শো করে। কিছু থিমে হেডার অপশনটা থাকে না, কিছু থিমে ব্যাকগ্রাউন্ড অপশনটা থাকে না। আচ্ছা তো এখানে এই যে ব্রাউজ করে আপনি একটা ইমেজ সেট করতে পারবেন। মনে করেন এটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ক্রপ করে দিলাম এই যে এতটুকু। আচ্ছা এবার আপনি একটা কালারও দিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। রিলোড দেন একটা, হেডারে এই যে নতুন একটা জিনিস অ্যাড হয়ে যাবে। এই যে আমি যদি পুরাটা নিতাম, ক্রপ করে ফিনিশ করতাম, পুরাটা আসছে। হ্যাঁ হ্যাঁ রাইট। এবার রিলোড দেন, দেখেন এই যে পুরাটা আসছে। এই হচ্ছে আপনার হেডার। এবার ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ডে বিশাল জিনিস অ্যাড করা। একটু আগে বোধহয় অ্যাড করছিলাম উইজগেট এই যে কাস্টমাইজ থেকে, ওটাই এখানে শো করতেছে। আচ্ছা এবার এডিটর হচ্ছে খুব মজার জিনিস। এডিটরে সিএসএস এডিট করা যায়। সাপোজ এডিটরে গিয়ে আমি এরকম করলাম, এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখে আসলাম যে মেনু, সাপোজ আপনি মেনুর কালার চেঞ্জ করবেন, এখানে এতে যে এতে কালার কি দেওয়া, এটা দেওয়া। তো এটা কি কি সিলেক্ট করা, এটা না। আচ্ছা যাই হোক, আমি এখানে কিন্তু সার্চ দিই মেইন নেভিগেশন। এই যে মেইন নেভিগেশনের এটার কালার এটা দেওয়া। এখন আমি করে দিলাম এটা রেড, রেড করে আপডেট দিলাম। হয়েছে, চেঞ্জ হয়েছে।
আচ্ছা মেবি অন্য অন্য কোথাও অন্য কোথাও দেওয়া মনে হয়। এই যে পাইছি, এটা হচ্ছে আসল সিলেক্টর আর কি। এই যে কালার দেখছেন, এটা রেড করে এবার সেভ দেন। না না, হ্যাঁ এগুলোকে কাস্টমাইজ বলে, এই পোস্ট অ্যাড করা, পেজ অ্যাড করা, তারপর হচ্ছে আপনার এই থিম চেঞ্জ করা, কাস্টমাইজ করা, উইজগেট সেট করা, মেনু সেট করা, ঠিক আছে, কালার চেঞ্জ করা, এগুলোকে কাস্টমাইজ বলা হয়। যেমন ওই যে উনি একটা কাজ করছে $110, গতকালকে পাইছে আর কি, গতকালকেই তো নাকি। হ্যাঁ এগুলো ইজি কাজ, বাট নতুন ওই যে প্রিমিয়াম থিম অ্যাড করলে অনেক অনেক অপশন পাবে, তখন আবার একটু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে কালার চেঞ্জ করলাম, আবার আপনি চাইতেছেন মনে করেন যে এখান থেকে আরো কিছু সিএসএস এডিট করতে, বা এটা টোটাল ডিজাইনই পাল্টা ফেলতে চাইতেছেন, এই সিএসএস ফাইলের এই কোডগুলো এডিট করে আপনি টোটাল ডিজাইন পাল্টা ফেলতে পারবেন। এখান থেকে সিএসএস চেঞ্জ করা মানে কি, ডিজাইন চেঞ্জ করা, লেআউটে যেগুলো এডিট করতে হবে। হ্যাঁ চলে যাবে, এই যে এগুলো থেকে খুঁজে বের করতে পারো কোথায় আছে। হ্যাঁ পিএসপি গুলো, এগুলো পিএসপি ফাইল হইলেও ভিতরে এইচটিএমএল সিএসএস অ্যাড করা। দেখেন এই যে আর্টিকেল আইডি ইকুয়াল পোস্ট, খালি মাঝখানে মাঝখানে ছোট ছোট করে কিছু পিএসপি অ্যাড করা। আবার ডিভ ক্লাস অ্যাসাইড, H1 ক্লাস, এন্ট্রি টাইটেল হবে যাবে। কিরকম একটু দেখেন, মনে করেন এখানে মনে করেন আপনি এটা বাদ দিতে চাচ্ছেন, আপনি চাইতেছেন এটা কি জিনিস আগে একটু দেখি আমি। মনে করেন ফুটারে যাওয়ার পরে এখানে লেখা আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, আপনি এটা বাদ দিবেন, ফুটার ডট পিএইচপি তে থাকে নিচের অংশটা, এখানে দেখেন পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস লেখা থাকার কথা। কোথায়? এই যে দেখেন প্রাউডলি পাওয়ার্ড বাই, আর এটা মানে হলো ওয়ার্ডপ্রেস, এটা ডাইনামিক্যালি এটা মানে ওয়ার্ডপ্রেস আর কি। না 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 সরি ভুল হয়েছে, এই যে ওয়ার্ডপ্রেস। তো এখানে সফটওয়্যারটি লেখেন, আপডেট দেন, রিলোড দেন, কি লেখা, আপনি মনে করেন এত ঝামেলা যেতে চান না, টোটালটাই বাদ দিয়ে দেন, টোটাল এর ভিতরে যা আছে পুরোটাই বাদ দিয়ে দেন, এখানে দিয়ে দেন softtechit.com, আর এর মাঝখানে লিখেন আপনি সফটটেক আইটি, মানে টোটালটাই বাদ দিয়ে আপনি নতুন করে মডিফাই করতেছেন আর কি। এরকম এডিট করলে সমস্যা হয় না। না এটা কাস্টমাইজেশনের অংশ না, আপনার ক্লায়েন্ট কাস্টমাইজ করতে বলা মানে এই না যে আপনি এডিটরে কাজ করবেন। কাস্টমাইজেশন বলতে এডিটর বোঝায় না, কাস্টমাইজেশন বলতে এডিটর ছাড়া বাকি যেগুলো থাকে এগুলো বোঝায়, ঠিক আছে। কাস্টমাইজেশন বলতে এটা ছাড়া বাকি যতগুলো দেখতেছেন এগুলো বোঝায়। ওটা সিএসএস একটু মডিফাই করবেন আর কি, ধরতেও পারেন এটা কাস্টমাইজেশনের মধ্যে। আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার দায়িত্ব কি, রেস্টুরেন্টে যাওয়া, হঠাৎ একদিন বলতেছে যে আসো ঘুরে আসি নারায়ণগঞ্জ থেকে, আপনি যদি বলেন এটা তো আসলে কাস্টমাইজেশনের অংশ না, বুঝলো, ক্লায়েন্ট একটু বেশি বেশি চাইতেই পারে, তখন আপনি এডিটরে গিয়ে এদিক সেদিক করলেন। আরে ক্লাস ধরে ফ্লোট লেফট করলে বামে চলে যাবে। হ্যাঁ এখন বলবো, এগুলা তো বুঝছি আমরা এখন। প্লাগইনস কি জিনিস, মনে করেন আমার ওয়েবসাইটে যে নিচে যাচ্ছে উপরে যাচ্ছি, স্ক্রল টু টপ নামের কিছু আসে না, আসে না। আর আপনার এখানে এই যে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনসে যান, দেখেন আগে থেকে দুইটা প্লাগইন অ্যাড করা থাকে বাট অ্যাক্টিভেট করা থাকে না, এগুলোর আসলে তেমন কোনো দরকার হয় না খুব একটা। আপনি না সমস্যা নেই, আকিসমেটটা যাতে আপনার ওয়েবসাইটে কেউ সফটওয়্যার দিয়ে স্প্যামিং করতে না পারে, কমেন্ট করতে না পারে। অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আপনি একটা কমেন্ট লিখে খালি
স্টার্টে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটে কয়েক হাজার কমেন্ট চলে আসবে, এগুলোকে বলো স্প্যামিং, যাতে কেউ এরকম স্প্যামিং করতে না পারে। আবার আপনি অপশন দিয়ে রাখছেন যে আপনি অ্যাপ্রুভ করা ছাড়া কোনো কমেন্ট পোস্ট হবে না, কিন্তু সফটওয়্যার দিয়ে কী করছে, অ্যাপ্রুভ করে ফেলাইছে, এটা তো স্প্যামিং না। এই জন্য এটা অ্যাক্টিভেট করে একটা মানে রেজিস্ট্রেশন কি আছে অ্যাকিসমেন্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাক্টিভেট করে আসতে হয়। হ্যালো ডলি, এটা দিয়ে কী করে, এটা দিয়ে ডলিরে হ্যালো জানায়। আচ্ছা, আমিও একটু কনফিউজড। দিস ইজ নট জাস্ট এ প্লাগ ইন, ইট সিম্বলাইজেস দ্য হোপ অ্যান্ড এনথুসিয়াজম অফ এন্টার জেনারেশন সামড আপ। ও আচ্ছা, সরি, এটা দিয়ে মূলত ডলি নামে একজন সিঙ্গার আছে, তার লিরিকগুলো শো করে সম্ভবত, বুঝি নাই, মানে ওয়ার্ডপ্রেসের মালিকের বউ। আচ্ছা, অ্যাড নিউ করে এখন আপনি নেট থেকে বিভিন্ন প্লাগইন খুঁজতে পারেন। যেমন এই জায়গার মধ্যে আপনি স্ক্রল টু টপ লিখে একটা সার্চ দেন, পাওয়ার কথা নিচের দিকে হলেও পাবে। এখানে তো অনেকগুলো প্লাগইন দেখতেছেন, আপনি ইচ্ছা করলে, নেট নাই আছে তো। আচ্ছা, এই যে স্ক্রল টু টপের অনেক প্লাগইন আসছে, কত প্লাগইন আসছে? আচ্ছা, একটু নিচের দিকে, এই যে 55টা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটা না, কোনো বেনিফিট নেই। আচ্ছা, আচ্ছা, এটা ইনস্টল করি, ঠিক আছে, এটাকে ইনস্টলে ক্লিক করে ওকে দিলাম। হ্যাঁ আসে, আরো কিছু কাজ করতে হয় আর কি, একটু এক্সট্রা কিছু করতে হয় আর কি। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে, এবার খালি আমরা অ্যাক্টিভ করলেই, এটা আমি বানাইছি এমনভাবে আর কিছু করতে হয় না, খালি অ্যাক্টিভেট করে দিলে ওয়েবসাইটে চলে আসে। এবার একটু রিলোড দেন, একটু নিচের দিকে যান, দেখেন এই যে একটা অপশন আসছে, দেখছেন? আপনি নিচে যান, দেখছেন? এটা আগে ছিল? আগে ছিল না, প্লাগইনটা অ্যাক্টিভেট করার সাথে সাথে চলে আসছে। আবার আপনি একটা ফেসবুক লাইক বক্স চান, ফেসবুক লাইক বক্স লিখে একটা সার্চ দেন, সরি এটা না, এটা তো আপনারা ইনস্টল যেগুলো করে রাখছি ওগুলা, অ্যাড নিউ করে পরে সার্চ দেন। হ্যাঁ, ওগুলো স্টাইল ওরা চেঞ্জ করছে, মানে আলাদা আলাদা প্লাগইনের আলাদা আলাদা স্টাইল। আমারগুলো একসাথে পান নাই, এখানে ডাব্লিউপি ব্যাচ লিখে সার্চ দিলে সব একসাথে শো করে। আচ্ছা, ফেসবুক লাইক বক্স লিখে সার্চ দিলে অনেকগুলো পাবেন, এই যে ফেসবুক লাইক বক্স, ইজি ফেসবুক লাইক বক্স, কয়টা? 51টা, বহুত। নিচের দিকে যান, এই যে 95 বার। ওকে, ইনস্টল নামে ক্লিক করে ওকে দেন। মানে যেগুলো আমাদের থিমে নাই, আলাদা করে অ্যাড করব, ওগুলাকে বলা হয় প্লাগইন। এরকম কয়েক হাজার কয়েক কোটি প্লাগইন আছে। না, এটা উইজগেট প্লাগইন আর কি, এটা এমনভাবে বানানো হয়েছে, এটা আমি অ্যাপিয়ারেন্স থেকে যখন উইজগেটে যাব তখন এখানে ফেসবুক লাইক বক্স নামে একটা অপশন আসবে, যে ডাব্লিউপি ব্যাচ লাইক বক্স, এটার টান দিয়া এখানে বসা দেন একটা জায়গায়, বসা, এবার খালি এখানে একটা টাইটেল দেন, ঠিক আছে, লাইক আস দিয়ে আপনি এখন সেভ দেন, সেভ দিয়ে এখানে রিলোড দেন, আসে কিছু, এই যে আসছে। এবার আপনি এখানে একটা ফেসবুক পেজে লিঙ্ক দেন, সাপোজ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, এটা এই লিঙ্কটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফেসবুক পেজের, দেখেন কপি করে দেখাই। যাতে সহজে খুঁজে পাওয়া যায় সব একসাথে। আচ্ছা, এটা আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে রিলোড দিলাম, আসছে, একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে, নেটটা স্লো তো, আসতে একটু টাইম লাগতেছে।
সহজে যাতে এখান থেকে লাইক করতে পারে। এই যে হাইট উইথ, হ্যাঁ আসছে। আচ্ছা আসে নাই, নেট এতই স্লো। এটা ডিপেন্ড করবে আপনাদের অ্যাক্টিভিটিসের উপরে। থার্ড ব্যাচের প্লাগ ইন ডেভেলপমেন্ট ধরেই নেয় ব্যাচ শেষ, কারণ তারা এখন পর্যন্ত থিম ডেভেলপমেন্ট নিয়ে আমাদের স্যাটিসফাইড করতে পারে না। আমি গণহারে খালি শিখে যাব, আপনারা খালি ক্লাস করেই যাবেন, আপনারা শেষ করবেন, পরে আমি আরেকটাতে যাব। আচ্ছা হাইট দিলাম মনে করেন 500, এখানে উইথ দিলাম আমি 300 বা 200। এটা আসবে বাট নেট স্লো এর কারণে আসতেছে না আর কি। হাইট উইথ ঠিকই পাইছে, লাইক বক্সটা আসে নাই। যাই হোক এটা আসবে আর কি, এটা ওই আপনাদের ওই বাসে গিয়ে ট্রাই করে দেখেন। আচ্ছা এগুলো হচ্ছে প্লাগ ইন। মনে করেন আপনার ওয়েবসাইটে একটা পাখি দৌড়াবে, পাখি উড়াউড়ি করবে বা তুষার পড়বে আপনার ওয়েবসাইটে, শীতকালে যেরকম তুষার পড়বে। তো এখানে আপনি সার্চ করেন প্লাগ ইনের নাম দিয়ে, মনে করেন তুষারের নাম কি, স্নো লিখে একটা সার্চ দেন, বা পাখি উড়বে চাইলে বার্ড লিখে সার্চ দিবেন। যেটা দরকার আপনার ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে লগ ইন বক্স দরকার, একটা জায়গায় লগ ইন বক্স বসাবেন, এইখানে লগ ইন বক্স লিখে সার্চ দেন একটা, যেটা দরকার ওটা লিখে সার্চ দিবেন। সাপোজ যে স্নো লিখে সার্চ দিলাম, ডাব্লিউপি সুপার স্নো ফলিং স্নো কাস্টমাইজেবল। আছে এটা বানাবো না, এই যে আসছে দেখছেন, নেট স্লো তো একটু টাইম লাগছে। হাইট যেটা দিচ্ছে ওটা আসছে। আমি এখানে এই যে লাইক করতে পারবো, আবার ডিসলাইক করতে পারবো, এই হচ্ছে অবস্থা। এই যে প্লাগইনটা ইনস্টল করলাম, ডাব্লিউপি সুপার স্নো অ্যাক্টিভেট করলাম। রার ফাইল নেয় না, জিপ নেয়। আচ্ছা তো এখন আমি আমার ওয়েবসাইটে একটু রিলোড দিয়ে দেখি স্নো পড়ে কিনা। পড়ার কথা, আচ্ছা পড়ে না, মেবি এখানে কিছু অপশন অ্যাড হয়েছে। এই যে সুপার স্নো একটা অপশন চলে আসছে ড্যাশবোর্ডে, এই যে এনাবেল করে সেভ দেন। পড়ে বিশাল বিশাল স্নো, এই হচ্ছে অবস্থা। প্লাগইন নিয়ে কাজ করতে পারবেন। প্লাগইনে অনেক অপশন থাকতে পারে, যেমন যে এনাবেল এন্ড ডিসেবল, এখানে এই দুটো অপশন আছে। তারপরে ডিঅ্যাক্টিভেশন সেফগার্ড, ভার্চুয়াল স্নোবার, এখানে প্রিভিউ শো করবে কেমন শো করতেছে। আপনি ইচ্ছা করলে কোড এডিট করতে পারবেন। এটা কি বডিতে শো করবে না নির্দিষ্ট একটা ডিভে শো করবে, বা আইডি বা ক্লাসে শো করবে, ওটাও দিতে পারবেন। যেমন মনে করেন আপনি শুধু এই যে এই অংশটাই দিবেন, এই অংশটাই আপনি, এটার নাম, এইটার ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে আপনার, এটা না, কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্ট নামের যে আইডিটা আছে, আইডিতে অ্যাড করবেন, এখানে হ্যাশ দিয়ে কন্টেন্ট দিয়ে দেন, মানে এই আইডির ভিতরেই স্নো পড়বে, বাইরে পড়বে না। সেভ দেন। উপর থেকে পড়ে না, কোথায় পড়ে, শুধু এই আইডিতে, জাস্ট এই কন্টেন্টের ভিতরে পড়তেছে। যাই হোক এরকম কয়েক কোটি প্লাগইন আছে, এক একটা কাজ একই রকম। আপনারা এতদিন যে জিনিসগুলো ফাংশনালিটি, উনি আমাকে বলছে যে ফাংশনালিটি কি জিনিস, এগুলোকে বলা হয় ফাংশনালিটি। যেমন একটা ওয়েবসাইটে তো ডিজাইনের মাধ্যমে আপনি ফেসবুক লাইক বক্স আনতে পারবেন না, পারবেন? পারবেন না। বাট ডাইনামিক্যালি হাইট উইথ চেঞ্জ করা যাবে, এটা করা যাবে, এটাকে বলা হয় ফাংশনাল। এই হচ্ছে অবস্থা। আচ্ছা তো প্লাগইনও বুঝতে পারছি। ইউজার্স মানে কি, অল ইউজার্সে যান। আমরা ইউজার কয়টা বানিয়েছিলাম না, একটাই থাকে, ইনস্টল করার পর একটাই থাকে, যেটা দিয়ে আমরা লগ ইন করি। এখন আপনি ইচ্ছে করলে একটা ওয়েবসাইটে অনেক ইউজার বানায় রাখতে পারবেন,
টেক নিউজে যারা গেছেন বা বিভিন্ন এই টাইপের ব্লগগুলোতে যারা গেছেন দেখবেন এখানে রেজিস্ট্রেশন করা যায়, তাই না? এখন আপনি চাচ্ছেন আপনি ওনারা দুজন একটা ওয়েবসাইটে কাজ করবে বা আর কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, তো এখান থেকে অ্যাড নিউ করে মনে করেন আকরামুলের একটা আইডি আর এখান থেকে একটা ইউজার নেম বানান ফয়সাল নামে, ইমেল অ্যাড্রেস দেন একটা, আচ্ছা একটা ভালো কিছুই দেই, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা মানে অপশনাল, এগুলা দিলেও হয় না দিলেও হয়, ওয়েবসাইটে অপশনাল, পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা পাসওয়ার্ড দিলাম আমি আকরামুল, আকরামুল দিলাম আর এখানে সেন্ড দ্য পাসওয়ার্ড টু দ্য নিউ ইউজার বাই মেইল, এটা সিলেক্ট করা মানে হচ্ছে পাসওয়ার্ডটা ওর মেইলে চলে যাওয়া। আর সে কি দায়িত্ব পালন করবে ওয়েবসাইটে, যদি অ্যাডমিনিস্ট্রেটর বানান আমি এখন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কাজ করতে পারবে, আর যদি আমি এডিটর বানাই মানে সে প্রজা, ঠিক আছে, আকরামুল সাহেব হচ্ছে রাজা আর তাকে প্রজা বানানো হয়েছে, সে কি কি করতে পারবে দেখেন, আমি অ্যাড নিউ ইউজার করলাম, সে কি অবস্থা আছে, এডিটর, এডিটর, সে কি কি পাবে না একটু দেখে আসি। ও সরি, আকরামুল, আকরামুল এবার আছে দুটা, ওই ইমেল অ্যাড্রেসের ছবি অ্যাড করা আছে, হ্যাঁ। আচ্ছা তো এখান থেকে লগ আউট করি আমি, করার পরে আমি এখন ওই ওই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে করবো, নাম কি ফয়সাল আর পাসওয়ার্ডটা আকরামুল। দেখেন এখানে ড্যাশবোর্ড ছিল, এখানেও ড্যাশবোর্ড আছে, এখানে পোস্ট ছিল, এখানেও পোস্ট আছে, এখানে মিডিয়া ছিল, এখানে মিডিয়া আছে, এখানে পেজেস ছিল, এখানে পেজেস আছে, এখানে কমেন্টস ছিল, এখানে কমেন্টস আছে, কিন্তু অ্যাপিয়ারেন্স নাই, প্লাগইনস নাই, মানে মেন কথা অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে টুলস পর্যন্ত কিছুই নাই, অ্যাপিয়ারেন্স টুলস আছে, টুলস আছে, সেটিংসও নাই, ইভেন প্লাগইন অ্যাড করার পর যা যা আসে এগুলো কিছুই নাই। তার মানে তার দায়িত্ব পোস্ট করা, পেজ বানানো, মিডিয়া করা, কমেন্টগুলো ঠিক করা, মানে মূলত প্রজার কাজ কি, সরি উজিরের কাজ কি, একটা রাজ্যে রাজা সবকিছু করতে পারে, যে উজির থাকে সে কি করতে পারে, সে খালি রাজারে বাদ দিতে পারে না, আর কি করতে পারে, আর সবই করতে পারে, তো রাজারে বাদ দেওয়া বা রাজ্য সে পরিচালনা করতে পারে না, এগুলো হচ্ছে রাজ্য পরিচালনা করা, সে কি করতে পারবে, খালি এই প্রজাদের কাজকর্ম সে ই করতে পারবে, মডারেট করতে পারবে। আচ্ছা এডিটরের কাজ, আপনাকে মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বলবে এখন কাজ করো, ঢুকে দেখবেন এগুলা, তখন মেজাজ খারাপ হবে না? কারণ এই লোক কিছু জানে না যে এডিটর বানাইলে সবকিছু পাওয়া যায় না, সে মনে করবে মনে হয় এডিটর বানাইলে আমার রিমুভ করতে পারবে না, বাকি সবই করতে পারবে, তো তাকে বলতে হবে যে তুমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে এডিটর, আমাকে অ্যাডমিনিস্ট্রেটর বানানোর আগ পর্যন্ত আমি এই অপশনগুলো পাচ্ছি না, তাকে এটা বুঝাই বলতে হবে, ঠিক আছে? এখন মনে করেন আমি লগ আউট করে কি ছিল যেন, মনে করেন উনি আরেকটা ইউজার বানাইলো, নাম দিল মনে করেন যে সাকিব, ইউজার নেম sakib@sakib.com, ইমেল অ্যাড্রেস, আচ্ছা পাসওয়ার্ড মনে করেন যে অ্যাডমিন দিলাম, এখানে অথর কি জিনিস, অ্যাড নিউ ইউজারে যান, মনে করেন আমি এখন লগ আউট করব, সাকিবের আইডি দিয়ে ঢুকবো, দেখেন সেও সেম জিনিসগুলো পাইছে, পেজ ছাড়া বাকিগুলো পাইছে। এখন সে এখানে শুধুমাত্র পোস্ট করতে পারবে, আর কোনো কাজ নেই তার, কি করতে পারবে, পোস্ট, আপনারা টেক নিউজ অ্যাকাউন্ট করলে এটাই পান, অথরের আইডি পান, সেখান থেকে পোস্ট করা যায়। আচ্ছা এবার আমি একটা পোস্ট করি, ইভেন ক্যাটাগরিও নাই, আচ্ছা এখানে আছে বাট ওইখানে নাই আর কি। আচ্ছা তো এখানে ইভেন আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন না, মনে করেন এখানে দিলাম, হ্যাঁ
ওয়ান অ্যানাদার পোস্ট দিয়ে এখানে একটা কন্টেন্ট দিলাম, দিয়ে কিছু ক্যাটাগরি সিলেক্ট করে কিছু ট্যাগ দিয়ে আচ্ছা আচ্ছা তো এটা সিলেক্ট করে মনে করেন উনি একটা পোস্ট করলো, পাবলিশ করলো। এখন পোস্টটা পাবলিশ হয়ে যাবে, সে যখন ওয়েবসাইটে যাবে তখন পোস্টটা শো করবে, করে পোস্টটা শো করতেছে। এটা হলো অথরের কাজ। অথর শুধু পোস্ট করতে পারে, সেটা পাবলিশ হয়ে যায়, ডিরেক্ট হয়ে যায়। এবার লগ আউট করে আমি আবার আকরামুল সাহেবেরটায় ঢুকলাম। হুম মনে করেন আমি মানে সুপার প্রজা বানাই একজনকে, যে একটু পাওয়ার কম থাকবে। আচ্ছা আপনার নামটা আমি জানি না, ফখরুল, ওর নামও ভুলে গেছি আমি। জাহিদ, এটার নাম সুজয়, নাম নাহিদ, নাম হচ্ছে সাকিব। তিনজনের নাম মনে থাকে কেন জানেন? এনারা মাঝে মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখায় আমাকে। উনি আমার খুব ক্লোজ ছোট ভাই, তারপরে নাম মনে নেই। আচ্ছা সাপোজ ফখরুল, ইমেল অ্যাড্রেসও সেম দিলাম, ফ্যাক্ট না। আচ্ছা পাসওয়ার্ড দিলাম একটা অ্যাডমিন অ্যাডমিন। এটারে ওনারা বানালাম কন্ট্রিবিউটর। উনি কি করতে পারবে একটু দেখেন। উনি পোস্ট করতে পারবে ঠিকই, কিন্তু পাবলিশের অপশন নাই। সামথিং হুম হ্যাঁ, তো এখানে সে একটা ক্যাটাগরি সিলেক্ট করবে, কিছু ট্যাগ। হ্যাঁ সে অ্যাপ্রুভ করতে পারবে, শুধু এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা তো এখানে কোনো ইমেজের অপশন নাই, দেখছেন? কোনো ইমেজের অপশন সে পাবে না। আচ্ছা এবার সাবমিট ফর রিভিউতে যান, ঠিক আছে? সাবমিট ফর রিভিউ দেন, আপনারটা পোস্ট সাবমিটেড কিন্তু পাবলিশ হয় নাই, ওয়েবসাইটে শো করবে না। এটাকে বলা হয় কন্ট্রিবিউটর। শো করে? করে না। এখন লগ আউট করে আমি এডিটরে যাব। এডিটরের নাম কি? অথর দিয়ে এসে অ্যাপ্রুভ করতে পারবে না। আচ্ছা উনি পোস্টে যাওয়ার পরে এখানে দেখবে একটা কারেন্টলি এডিটিং বা পেন্ডিং অবস্থা আছে। উনি এটার ভিতরে গিয়ে দেখি পাবলিশ করার অপশন পাবে কিনা। আচ্ছা সে পাবলিশ করতে পারতেছে যদি, হ্যাঁ উনি ছবি অ্যাড করতে পারবে। এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর শুধু এটারে অ্যাপ্রুভ করতে পারবে। এখন যদি আপনি এতে যান, অথরে যান, অথরের নাম কি? সাকিব। উনি যখন পোস্টে যাবে তখন ওইটা আর শো করবে না, ওনার নিজের পোস্টই শো করবে, অন্য কারো পোস্ট কিন্তু শো করবে না। উনি একটা পোস্ট করছে, ওটাই শো করতেছে। ইভেন এখানে কিন্তু লেখা অল, দেখছেন? আচ্ছা অলে গেলে কি পায়? অলে গেলে পায়, কিন্তু কোনোটা উনি কিছু করতে পারবে না, অন্যগুলো এডিট করতে পারবে না উনি। অথর শুধু নিজেরটাই এডিট করতে পারবে। ডিফল্ট ডিফল্ট বাড়িতে পারবে নাকি? ফ্যাসিলিটি বাড়িতে পারবেন। আপনি চাইলে আপনার অথরকে টোটাল অ্যাডমিনিস্ট্রেটরের সব রাইট দিয়ে দিতে পারবেন, ওটার জন্য প্লাগইন লাগবে। আচ্ছা এখন আরেকটা ইউজার তৈরি করি। মনে করেন জাহিদ, জাহিদ@amitumi.com। আচ্ছা
ওনাকে বানাইলাম আমি সাবস্ক্রাইবার, বানাইয়া অ্যাড নিউ ইউজার দিলাম। ওনার কোনো পাওয়ারই থাকবে না, উনি নীরব দর্শক, সাধারণ পাবলিক। উনি ভিতরে ঢুকে দেখবে কিছু নাই, উনি খালি কমেন্ট করতে পারবে, তাও আবার কমেন্টটা অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ না করলে ওটা ওরকম পেন্ডিংই থাকবে। এই হচ্ছে সাবস্ক্রাইবার। সাধারণ জনতার দাম নেই। আচ্ছা, তো আমি একদম শুরুতে চলে যাই। আকরামুল ইউজার তো বুঝছি, ইউজার বুঝতে পারছি কি করে এগুলো দিয়ে। আবার আপনি যে ইউজার দিয়ে লগ ইন করবেন ওটা প্রোফাইলটা আপনি এডিট করতে পারবেন। এই ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবেন। একটা বায়োগ্রাফিক্যাল ইনফো অ্যাড করতে পারবেন, আপনি নিজের সম্পর্কে একটা ডেসক্রিপশন, এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছি। টুলস এটা দিয়ে কি করে, এটা দিয়ে পরে বুঝাবো, এটা এখনই কাজে লাগবে না, পরে যখন কাজে লাগবে তখন বুঝাবো। আচ্ছা, সেটিংস, আর তো অপশন নাই, খালি সেটিংসই বাকি। এখন সেটিংসে জেনারেলি কি কি থাকে চেঞ্জ করার মতো? টাইটেল চেঞ্জ করা যায়, ট্যাগলাইন চেঞ্জ করা যায়। টাইটেল কই থাকে? টাইটেল থাকে টাইটেল ট্যাগে, তাই না? আচ্ছা, গতকালকে আমাকে একজন নক করে বলছিলেন, একজন মানে অর্ডার করে কিওয়ার্ড অ্যাড করতে বলতেছে। আপনি না, সমস্যা না, বলুন। একটু ওয়েট করতে বলেন 10 মিনিট। আমার 10 মিনিট মানে 10 মিনিট না। আচ্ছা, তো এর অবস্থা জেনারেলি আপনি টাইটেল, ট্যাগলাইন এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইট অ্যাড্রেসে আপনি ওয়েবসাইট অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। যখন আপনি ওয়েবসাইটে ট্রান্সফার করবেন অন্য জায়গায়, লিঙ্ক কি একই থাকবে? তো ট্রান্সফার করার আগে অবশ্যই এখান থেকে লিঙ্কগুলো চেঞ্জ করে নেবেন, যেখানে আপনি ট্রান্সফার করতেছেন। চেঞ্জ করে পরে আপনি ট্রান্সফার করবেন। আচ্ছা, ট্রান্সফার এত ইজি না ট্রান্সফার করা, যখন দেখাবো তখন পারবেন। ওকে, এখন একদম মেইন যে ইমেল অ্যাড্রেস এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর মেইনলি আমাদের এই ওয়েবসাইটে এখন রেজিস্ট্রেশনের অপশন নাই। মনে করেন আমি যদি এখান থেকে লগ ইন করতে চাই, এখানে থেকে মেটা জিনিসটা অ্যাড করেন। মেটা অ্যাড করার পরে এখানে দেখবেন একটা নতুন অপশন অ্যাড হয়, লগ ইন রেজিস্টার হবে যাবে। এই যে দেখছেন, এখানে লগ আউট অপশনটাও আছে, যে লগ আউট সাইট অ্যাডমিন হবে যাবে। তো আমি যদি লগ আউট করে ফেলি, এরপরে ওয়েবসাইটে যাই, রিলোড দেন একটা, দেখেন লগ ইনের অপশন আছে, কিন্তু রেজিস্টার আছে। তার মানে কেউ নতুন রেজিস্ট্রেশন করতে পারবো না। ইভেন লগ ইন, যখন আমি লগ ইনে ক্লিক করবো তখন এখানে রেজিস্ট্রেশন নামে কোনো অপশন নাই, আছে? নাই। আচ্ছা, তো এখন আমি যদি সেটিংস থেকে জেনারেলে গিয়ে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা সেট করি, করে সেভ করি, লগ ইন আর রেজিস্টার দুটো অপশনই থাকবে, রেজিস্টার, লগ ইন। ইভেন লগ ইন করতে গেলেও রেজিস্টার অপশনটা থাকবে, এই যে দেখছেন। আচ্ছা, তো এবার দেখেন, কেউ যখন রেজিস্টার করবে তখন কি হিসেবে রেজিস্টার করবে? অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, এডিটর হিসেবে, অথর হিসেবে, না কন্ট্রিবিউটর হিসেবে? এটা সেট করে নেবেন। মনে করেন আপনি নর্মাল অবস্থা অথর সেট করলেন, যে কেউ রেজিস্টার করলেই পোস্ট করতে পারবে। আবার আপনি এটা দিয়ে একটা সাবস্ক্রাইবার, যে কেউ রেজিস্ট্রেশন কি করতে পারবে, তার আর কোনো দায়িত্ব থাকবে না। হুম, হ্যাঁ যাবে। আচ্ছা, তো আপাতত অথর দিয়ে সেট করে এবার নিচেরগুলো একটু দেখে আসেন। আমাদের টাইম জোন কি, ওটা ঠিক করে নেবেন, নইলে কিন্তু টাইমিং ঠিক থাকবে না। পোস্ট করছেন সকাল 10টায়, শো করবে রাত 10টায়, সমস্যা।
আচ্ছা, ডেট ফরম্যাট কিরকম থাকবে? যে কোনো একটা ফরম্যাট দিয়ে রাখবেন। এটা দিলাম। টাইম ফরম্যাট এরকম না এরকম, বড় হাতের না ছোট হাতের, এরকম দিয়ে রাখবেন। সেভ দিলাম। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এরপরে রাইটিং থেকে আপনি টোটাল কমেন্টটাই ডিসেবল করে রাখতে পারবেন এখান থেকে। শুড কারেক্ট না, সরি, রাইটিংয়ে কিছু নাই। ঠিক আছে, রাইটিংয়ে কিছু নাই, এখান থেকে দিতে পারবেন। যদি কেউ ক্যাটাগরি সিলেক্ট না করে পোস্টগুলো কোথায় যাবে, আনক্যাটাগরি সিলেক্ট করে রাখলেন, মানে যদি কেউ ক্যাটাগরি সিলেক্ট না করিয়ে পাবলিশ করে তাহলে সেটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা দিলেন। ওকে, আর কিছু নাই। করা যাবে, সবই প্লাগইন। দুনিয়াতে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যা না থাকে কিন্তু আপনি ওটা অ্যাড করতে চান, সবই কি প্লাগইন দিয়ে করতে হবে। প্লাগইন খুঁজবেন, আমার জিজ্ঞেস না সুজন ভাই প্লাগইনের নাম কি, আমি প্লাগইনের নাম মনে রাখি না, আর মনে থাকলেও বলবো না, খুঁজে বের করবেন। হ্যাঁ, আপনি গিগ বানান যে আমি এই প্লাগইনটা কাস্টমাইজ করে দেবো তোমাকে, বহুত গিগ পাবেন এরকম, ইভেন অর্ডারও পায়। আচ্ছা, তো এখানে রিডিং থেকে কি করে মেইনলি, এখানে কয়টা পোস্ট শো করবে হোম পেজে বা যেটা ব্লগ পেজ থাকবে এখানে কয়টা পোস্ট শো করবে সেটা দেন। মনে করেন একটা, এক দিয়ে সেভ চেঞ্জ দেন। এবার আপনি ওয়েবসাইটে যান, এখানে একটা পোস্টের বেশি শো করবে না, একটাই। দেখছেন, আপনি মানে এটা এখান থেকে চুজ করবেন কয়টা পোস্ট শো করবে ওয়েবসাইটে, হোম পেজ বা যেখানে ব্লগগুলো শো করবে সেখানে। আচ্ছা, এবার আপনি যদি এটা সিলেক্ট করেন, সাপোজ আমাদের সব ওয়েবসাইটেই তো হোম পেজে ব্লগ থাকে না, তখন আপনি এটা সিলেক্ট করে যে কোনো একটা পেজকে হোম পেজে দিয়ে রাখবেন। ফ্রন্ট পেজ, মানে এটা সিলেক্ট করতে হবে আগে। এটা সিলেক্ট করে যে কোনো একটা পেজকে আপনি ফ্রন্ট পেজে দিয়ে রাখবেন, তাহলে হোম পেজে আর ব্লগ শো করবে না, এই পেজটা শো করবে। সেভ দেন, রিলোড দেন, দেখেন কি শো করে হোম পেজে, স্যাম্পল পেজটা শো করতেছে। এখন আপনি অন্য একটা পেজে, যেমন নিউ পেজে যখন আমরা যাই তখন কি শো করে, ওই যে যাবি প্রথম আলোর কন্টেন্ট শো করতেছে। এখন আমি যদি পোস্ট পেজটা নিউ পেজ হিসেবে সেট করি, হ্যাঁ ব্লগ পেজ, তখন আপনি এই নিউ পেজে গেলেই ওই কন্টেন্টগুলো শো করবে না, কি শো করবে হোম পেজের সেই কন্টেন্টগুলো। আবার আপনি এখানে 2 করে দেন, দেখেন ওই ব্লগ পেজেই 2টা পোস্ট শো করবে। দেখছেন? আচ্ছা, ডিসকাশন কি জিনিস, আমি যেগুলো দেখেছি এর বাইরে আসলে কিছু নাই ভিতরে, আর লাগেও না। ডিসকাশনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, মানে কেউ কমেন্ট করতে চাইলে অবশ্যই নাম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে, রিকোয়ার্ড। এরপরে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড, মানে কেউ যদি লগ ইন করতে চায় অবশ্যই সে আগে ইউজার হইতে হবে, তারপর সে রেজিস্ট্রেশন করতে পারবে। তার কি লাগবে আগে, সে আগে রেজিস্টার্ড মেম্বার হইতে হবে, তারপর সে কমেন্ট করতে পারবে, এটা সিলেক্ট করা থাকলে। আবার অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস, মানে যদি কোনো পোস্টে কেউ কমেন্ট 14 দিন পর্যন্ত না করে তাহলে ওইখানে আর কমেন্ট করা যাবে না, অটোমেটিক ক্লোজড হয়ে যাবে। যেমন এই যে একটা পেজ দেখতেছেন, না সরি, এই যে পোস্টগুলো দেখতেছেন, একটা পোস্টে যাওয়ার পরে এখানে এই যে কমেন্টের বক্স আছে, আপনি চাচ্ছেন না এখানে কমেন্টের বক্স থাকুক, এডিট পোস্টে যান, গিয়ে এই জায়গায় দেখেন উপরে স্ক্রিন অপশন নামে একটা অপশন আছে, দেখছেন পোস্টের ঠিক উপরে, এখানে ক্লিক করে ডিসকাশনটা একটু চেক দিয়ে নেবেন, তাহলে নিচে ডিসকাশনের একটা অপশন আসবে, যে ডিসকাশনের একটা অপশন আসছে, জাস্ট এই অ্যালাউ কমেন্টসগুলো উঠায় আপডেট দেন, ভিউ পোস্টে যান, দেখেন আর কোনো কমেন্ট বক্স নাই, আছে? মানে আমাদের এই পোস্টে মনে করেন কমেন্ট করা যায়, এই পোস্টে কমেন্টটা করা যায়, কিন্তু আমি পাবলিশ করার 14 দিন পর্যন্ত কেউই কমেন্ট করলো না পোস্টে, তাহলে অটোমেটিক যদি এটা সিলেক্ট করা থাকে
তাহলে অটোমেটিক ওটা এগুলো উঠে যাবে আর কি, এগুলার অ্যালো হবে না। আর ট্র্যাক ব্যাক হচ্ছে আমরা টেকটিউজ বা বিভিন্ন ফেসবুক দিয়ে বুঝাই, ফেসবুকের পেজে যখন কেউ কমেন্ট করে দেখবেন রিপ্লাইয়ের একটা অপশন আছে, দেখছিলেন রিপ্লাইয়ের অপশন আছে, আপনি যদি এটা না দেন তাহলে ওই রিপ্লাইয়ের অপশনটা এই কমেন্টে আসবে না, আর যদি এটা দেন তাহলে রিপ্লাই দিতে পারবে। একজন কমেন্ট করলে তার রিপ্লাই ক্লিক করে আরেকজন রিপ্লাই দিতে পারবে, এটাকে বলা হয় ট্র্যাক ব্যাক বা পিং ব্যাক। আচ্ছা গেল, এবার আমরা চলে যাই মিডিয়া। মিডিয়া মানে হলো আমাদের নর্মালি ডিফল্টভাবে ইমেজের সাইজ কত হবে আর কি, থাম্বনেলের ইমেজ সাইজ কত হবে, মিডিয়ামে কত হবে, লার্জ ইমেজের সাইজ কত হবে। এগুলো চেঞ্জ করলেও কোনো একটা সমস্যা হয় না। আচ্ছা পারমালিঙ্কস, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো একটা পেজে যাই দেখেন লিঙ্কটা কেমন হয়, ফ্রিল্যান্সিং স্ল্যাশ পেজ আইডি ইকুয়াল 19, দেখছেন? ঠিক আছে। আচ্ছা এটা এসইও ফ্রেন্ডলি না, যদি এখানে পেজের নামটা হয়তো খুব ভালো হতো না, এই জন্য এই যে ডিফল্টভাবে এরকমভাবে সেট করা স্ট্রাকচারটা। আপনি যদি এটা দেন তাহলে আগে আমাদের সালটা শো করবে, মান্থ শো করবে, দিন শো করবে, পরে পোস্টের নাম শো করবে। আবার মান্থের নেম দিলে এরকম। তো মেইনলি এসইও ফ্রেন্ডলি প্লাস ভালো হচ্ছে এটা, মানে ওয়েবসাইটের পরে পেজের নাম শো করবে। সেভ দেন। এবার আপনি এখানে মানে হোম পেজে যান, এবার আবার আপনি পেজে যান, কি আসে? লোকাল হোস্টটা আপনাদের আসবে না এরকম। লোকাল হোস্টটা দেখবেন এখানে পেজ নট ফাউন্ড শো করবে বা নট ফাউন্ড শো করবে, এরকম শো করবে, দেখাই। না, নর্মালি অ্যাক্টিভেট করা থাকে না, অ্যাপাচি মডিউল থেকে রিরাইট মডিউলটা ডিঅ্যাক্টিভেট করা থাকে আর কি নর্মাল অবস্থায়। এখানে দেখেন একটা জিনিস আছে রিরাইট মডিউল নামে, এই যে কই থেকে গেলাম, কি কোথায়, এখান থেকে অ্যাপাচি মডিউল, রিরাইট মডিউল, দেখছেন? এটা আপনাদের চেক দেওয়া থাকবে না, মনে করেন চেক উঠায় দিলাম, দিয়ে এবার যখন আপনি আবার হোম পেজে যাবেন ঠিকঠাক শো করবে, কিন্তু যখন আপনার নিউ পেজে যাবেন এই যে নট ফাউন্ড এরকম শো করবে। এটা নিয়ে আমার জ্বালেন না, কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা দেখা দেওয়ার পরও বারবার ভাই নট ফাউন্ড শো করে। তখন আমি বলি ভাই অ্যাপাচি মডিউলে ওটা করছেন, রিরাইট মডিউল করছেন? হ্যাঁ ভাই করছি, সব করছি, কাজ করে না। পরে আমি ঠিকই দেখি এটা চেক করা নেই, সেটা চেক করে পরে একটু টাইম নেবেন, টাইম নিয়ে পরে আবার রিলোড দিবেন, দেখবেন ঠিকই আসবে। একমাত্র সলিউশন এটাই, আর কোনো সলিউশন নাই। আচ্ছা আর কোনো কিছু জানার নেই আপনাদের ড্যাশবোর্ডে, এগুলাই বেসিক। আপনাদের এখন কাজ হলো থিমস থেকে, হ্যাঁ ড্যাশবোর্ড ক্লিয়ার, মিনিমাম মানে ফ্রি থিম 2-3টা করলেই চলবে, ফ্রি থিম 2-3টা করলেই চলবে, প্রিমিয়াম থিম 30-40টা করতে হবে। আচ্ছা আপনারা আপাতত এখান থেকে অ্যাড নিউ করে কিছু থিম অ্যাক্টিভেট করবেন, ওটাকে সুন্দরভাবে সাজায় গোছায় নিজের মন মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করবেন। এরকম করে আগামী ক্লাস পর্যন্ত খালি একটা থিম করবেন, ফ্রি থিম, যে কোনো একটা ফ্রি থিম ইনস্টল করে কি করবেন, সাজাবেন, মেনুগুলো সাজাবেন, লোগো চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, পেজের কন্টেন্ট দিবেন, করে করে প্র্যাকটিস করবেন আর কি, যাতে ড্যাশবোর্ডটা আপনার কাছে ইজি মনে হয়। বুঝি নাই, ওই থিমটা আমার কাছে নাই, ওটা হচ্ছে প্রিমিয়াম থিম আর কি, ওটা বানানো হয়েছে HTML থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা হয়েছে। কিওয়ার্ড মেটা কিওয়ার্ড নামে একটা ট্যাগ দেখেছিলাম আপনাদের মনে হয়, মনে আছে? পেজ সোর্সে গিয়ে মেটা নেম ইকুয়াল কিওয়ার্ড আছে এরকম কিছু, এখানে ওর থিমে যদি না থাকে তখন আপনাকে যেতে হবে এখানে অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে যাবেন, গিয়ে header.php-তে যাবেন, এখানেই হেডের অংশগুলো থাকে। এখানে দেখেন এই যে মেটা টেটা হবে যাবে, এখানে যে কোনো একটা জায়গায় এই যে মেটার পরে টাইটেলের আগে বা পরে এখানে একটা মেটা নেম ইকুয়াল কিওয়ার্ডস বসাবেন, আর কন্টেন্টে কি করবেন,
এই কিওয়ার্ডগুলো বসায় দিবেন। হইতে পারে ফ্রিল্যান্স, সে যতগুলো কিওয়ার্ড আপনাকে দিবে রিসার্চ করে বা সে ওগুলা কালেক্ট করে সবগুলো এখানে বসাবেন কমা কমা দিয়ে। ফ্রিল্যান্সিং না, মানে 9-10টা দেওয়াটা বেটার, বাট ক্লায়েন্ট যদি আনলিমিটেড দেয় আপনি আনলিমিটেডই বসান, সমস্যা নেই। এখানে কয়েকটা বসে তারপর সেভ দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পরে এখানে এই যে রিলোড দেন, একটা রিলোড দিয়ে পেজ সোর্সে যান। যাওয়ার পরে এখানে মেটা আচ্ছা কিওয়ার্ডস লিখে একটা সার্চ দেন, এই যে আসছে মেটানিমিক্যাল কিওয়ার্ডস, এভাবে করে। কেন করবো না, কালকে দেখাবো।